হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আইকন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্লাস 9-এর রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায় আলোচনা করছি। এটা আমাদের প্রথম পর্ব। এই অধ্যায়ের একদম প্রথম থেকে আমরা শুরু করছি। তো আজকে আমি যে টপিকগুলো আলোচনা করব, 1 নম্বর দেখো যোজনী ইলেকট্রন, 2 নম্বর হলো যোজনী, 3 নম্বর হলো পরিবর্তনশীল যোজনী, তারপরে সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। মোট 6টা টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে বলি যোজনী ইলেকট্রনটা কি। দেখো, একটা মৌল আমি মনে করো সোডিয়াম যে মৌলটা আছে এটার পারমাণবিক সংখ্যা হলো 11, তার মানে এর ইলেকট্রন হলো 11টা। তো এর ইলেকট্রন বিন্যাস হবে প্রথমে 2টা থাকবে, তারপরে থাকবে 8টা, তারপরে থাকবে 1টা। তো সর্ববহিস্থ স্তরে কিন্তু একটা ইলেকট্রন আছে। এই সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা এটাকেই বলা হয় যোজনী ইলেকট্রন। শুধুমাত্র সোডিয়াম না, যে কোনো পরমাণুর সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন থাকে সেগুলোকেই বলা হয় যোজনী ইলেকট্রন। যেমন অক্সিজেন, দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 8। তো এর ইলেকট্রন থাকবে প্রথমে থাকবে 2টা, তারপরে স্তরে থাকবে 6টা, 1 2 3 4 5 6টা। তার মানে অক্সিজেনের সর্বশেষ স্তরে যেহেতু 6টা ইলেকট্রন, তার মানে এই 6টাই হলো অক্সিজেনের যোজনী ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি যে কোনো মৌলের সর্বশেষ স্তরে যতগুলি ইলেকট্রন থাকে বা যে ইলেকট্রনগুলি থাকে সেই ইলেকট্রনগুলিকেই বলা হয় যোজনী ইলেকট্রন। একইভাবে ক্যালসিয়াম, মনে করো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। তো তার ইলেকট্রন বিন্যাসটা কী হবে? প্রথমে থাকবে 2টা, তারপরে থাকবে 8টা, তারপরে 8টা এবং শেষে 2টা থাকবে। তাহলে এই যে শেষে যে 2টা ইলেকট্রন আছে এইটাই হলো ক্যালসিয়ামের যোজনী ইলেকট্রন। তাহলে যোজনী ইলেকট্রনটা আমরা বুঝে গেলাম যে কোনো মৌলের সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন, এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকেই বলা হয় যোজনী ইলেকট্রন। তারপরে আমরা আলোচনা করব যোজনী। যোজনী জিনিসটা কি? যোজনী জিনিসটা বলি, একটি মৌল অপর একটি মৌলের সঙ্গে যুক্ত হয় বা একটি পরমাণু অপর একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়, এবং যখন তারা যুক্ত হয় তখন কিন্তু সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলোই তারা কিন্তু এখানে ইউজ করে বা ইলেকট্রন আদান প্রদান করে বা শেয়ার করে। কেউ ইলেকট্রন ত্যাগ করে, কেউ গ্রহণ করে বা কেউ শেয়ার করে। তো যাই হোক, তো যোজনী ইলেকট্রন হলো একটি মৌলের সঙ্গে, যোজনীটা কি? যোজনী হলো একটি মৌলের সঙ্গে অপর একটি মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য। আমি আবার বলছি, যুক্ত হওয়ার যে সামর্থ্য, এই সামর্থ্যকে বলা হয় যোজনী। একটি মৌলের সঙ্গে অপর একটি মৌলের বা একটি পরমাণুর সঙ্গে অপর একটি পরমাণুর যুক্ত হওয়ার সামর্থ্যকে বলা হয় যোজনী। যেমন একটা উদাহরণ দিই। তো যোজনীর সংজ্ঞাটা এখন কার যোজনী কত? যেমন হাইড্রোজেনের যোজনী কিন্তু 1, হাইড্রোজেনের যোজনী হইল 1। তো এই যোজনীর পরিমাপ করা হয় কীভাবে? 2টা একটা সিস্টেম আছে। একটা হলো যে একটি মৌল যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটাই হলো তার যোজনী, বা যতগুলো ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটাই হলো তার যোজনী। যেমন একটা কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, CH4 তৈরি হচ্ছে। দেখো, একটা কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, তার মানে হলো কার্বনের যোজনী হলো 4। তার মানে সে কার্বন যতগুলো কয়টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে? 4টা। একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হইতে পারে সেটাই হলো তার যোজনী। যেমন আরেকটা উদাহরণ দিই, মনে করো সোডিয়াম ক্লোরাইড। দেখো, একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, এই জন্য সোডিয়ামের যোজনী কিন্তু 1। আবার ক্যালসিয়াম ক্লোরাইড, দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, একটা ক্যালসিয়াম 2টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, এই জন্য ক্যালসিয়ামের যোজনী 2। তাহলে যোজনীটা আমরা দুইভাবে হিসাব করছি। একটা হলো যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী, অথবা যতগুলো ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী। ক্লোরিনেরও যোজনী কিন্তু 1। দেখো, হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, এই জন্য ক্লোরিনের যোজনী কিন্তু 1, হাইড্রোজেনেরও যোজনী কিন্তু 1। আবার লক্ষ্য করা একটা সংকেত আমি লিখতেছি, দেখো H2O, পানির সংকেত। দেখো, একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তার মানে অক্সিজেনের যোজনী তাহলে কত? 2। আবার মনে করো একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, অ্যামোনিয়া তৈরি করে, তার মানে নাইট্রোজেনের যোজনী হলো 3। একইভাবে আমরা বলতে পারি যে একটা মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই হলো তার যোজনী। যেমন আরও কিছু উদাহরণ আমরা দেখি। মনে করো ফসফরাস 3টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, তার মানে ফসফরাসের যোজনী হলো 3। আবার এই একই ফসফরাস 5টা ক্লোরিনের সঙ্গেও কিন্তু যুক্ত হতে পারে, তার মানে সেক্ষেত্রে ফসফরাসের যোজনী কিন্তু 5। তার মানে ফসফরাসের যোজনী কখনো 3 হচ্ছে, কখনো
5 হচ্ছে। আবার আরেকটা দেখো, ক্যালসিয়াম অক্সাইড যখন তৈরি হচ্ছে, এখন এখানে ক্যালসিয়ামের যোজনী কত হবে? অক্সিজেনের যোজনী কিন্তু 2, আগেই বলছি অক্সিজেনের যোজনী 2। কেন 2? যে একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে, এই জন্য অক্সিজেনের যোজনী 2। দেখো একটা ক্যালসিয়াম একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, তাহলে ক্যালসিয়ামের যোজনী কি 1 হবে? একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত না, 1 হবে না, কারণ অক্সিজেনের যোজনী যেহেতু 2, তাহলে এই জন্য ক্যালসিয়ামেরও যোজনী 2 হবে। তো এটা হিসাবটা কীভাবে মনে রাখবো বা কীভাবে হিসাবটা করব? কোনো পরমাণু যতগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে যত হবে সেই তার যোজনী তত। যেমন একটা ক্যালসিয়াম একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে 1কে আমরা 2 দিয়ে গুণ করলে 2 হয়, তার মানে ক্যালসিয়ামের যোজনী হলো 2। আবার দেখো এরকম আমরা যদি অন্য একটা সালফার ডাইঅক্সাইড, একটা সালফার 2টা অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে সালফারের যোজনী কত হবে? সালফারের যোজনী হবে 4। কেন 4 হবে? যে 2টা অক্সিজেনের সঙ্গে যেহেতু সে যুক্ত হচ্ছে, তো অক্সিজেনের ক্ষেত্রে কী হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তো 2 দিয়ে গুণ করলে 4 হয়, এই জন্য সালফারের যোজনী 4। আবার দেখো একটা সালফার কিন্তু 3টা অক্সিজেনের সঙ্গেও যুক্ত হতে পারে, এক্ষেত্রে সালফারের যোজনী কত হবে? অক্সিজেনের যে সংখ্যাটা, পরমাণু সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 3 দুগুণা 6 হয়, তার মানে সালফারের যোজনী হলো 6। সালফারের যোজনী কখনো 2 হচ্ছে, কখনো 6। এখানে 4, এক্ষেত্রে সালফারের যোজনী 4, আর এটার ক্ষেত্রে সালফারের যোজনী হলো 6। আবার দেখো হাইড্রোজেন সালফাইড যখন তৈরি হচ্ছে, হাইড্রোজেন সালফাইড, তখন কিন্তু একটা সালফার 2টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে, তার মানে সালফারের যোজনী কিন্তু এখানে 2। তার মানে আমি বিষয়টা আবার বলি, কোনো পরমাণু যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী। কোনো পরমাণু যতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী। অথবা কোনো পরমাণু যতগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তাই সেই সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই তার যোজনী। অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে গুণ করতে হচ্ছে, কারণ হলো অক্সিজেনের যোজনী যেহেতু 2, সেই জন্য কিন্তু 2 দিয়ে গুণ করা লাগতেছে। আচ্ছা দেখো, এখন আমরা আলোচনা করব পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনীটা কি? দেখো আমি একটু আগে আলোচনা করলাম যে সালফারের যোজনী কখনো 4 হচ্ছে, কখনো 6 হচ্ছে, আবার কখনো এখানে কিন্তু 2। যখন হাইড্রোজেন সালফাইড তৈরি হচ্ছে, দেখো হাইড্রোজেন সালফাইড, এখানে কিন্তু সালফারের যোজনী ইউজ হচ্ছে 2। আবার সালফার ডাইঅক্সাইড যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু সালফারের যোজনী হলো 4। আবার সালফার ট্রাইঅক্সাইড যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু সালফারের যোজনী 6। তাহলে সালফারের যোজনী 2ও হইতে পারে, 4ও হতে পারে, 6 হতে পারে। তাহলে একটা মৌলের যোজনী বিভিন্ন হইতে পারে, বিভিন্ন যৌগের ক্ষেত্রে তার যোজনী বিভিন্ন হইতে পারে। তো এই ধরনের যোজনীকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তার মানে যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান, সেই যোজনীগুলোকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তো এখন যেমন সালফারের দেখো এখানে 2, এখানে 4, এখানে 6, তো এই 3টার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 6। তার মানে সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6। একইভাবে আমি আরেকটা জিনিস বলি, ফসফরাসের কিন্তু যোজনী 3 এবং 5, তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী হলো 5। আবার সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6। তার সর্বোচ্চ যোজনী হলো কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে, মানে পরিবর্তনশীল যোজনী থাকে, তখন সেক্ষেত্রে তার যে সর্বোচ্চ যে যোজনীটা থাকে, সবচেয়ে বড় যে যোজনীটা থাকে, সেটাই হলো তার সর্বোচ্চ যোজনী। এখন আসি সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হলো কোনো যৌগে কোনো মৌলের যে যোজনী কার্যকর অবস্থায় থাকে, মানে যে যোজনীটা সে ইউজ করছে, যে যোজনীটা ব্যবহৃত হচ্ছে, সেটাই হলো তার সক্রিয় যোজনী। যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে কিন্তু ফসফরাসের যোজনী 3। আবার ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে কিন্তু ফসফরাসের যোজনী হলো 5। তাহলে ফসফরাসের এখানে কার্যকর যোজনী 3 বা সক্রিয় যোজনী 3, এখানে ফসফরাসের সক্রিয় যোজনী হলো 5। তার মানে একই মৌলের বিভিন্ন যৌগে বিভিন্ন যোজনী হয়, এবং যে যোজনীটা ইউজ হয় সেটাই হলো তার সক্রিয় যোজনী। যেমন হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড এই যৌগটিতে সালফারের সক্রিয় যোজনী 2। আবার সালফার ডাইঅক্সাইড যখন আমি লিখতেছি, এখানে কিন্তু সালফারের সক্রিয় যোজনী হলো 4। তার মানে যে যোজনীটা কোনো যৌগে কোনো মৌলের যে যোজনী ইউজ হয় বা কার্যকর অবস্থায় থাকে, সেটাই হলো ওই যৌগে ওই মৌলের সক্রিয় যোজনী। তারপরে লাস্ট যে টপিক, সেটা হলো সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীটা কি? সুপ্ত যোজনী হলো যে যোজনীটা সুপ্ত অবস্থায় থাকে। তো দেখো আমি জানি যে সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6। এই 6-এর মধ্যে এখানে সালফারের যোজনী ইউজ হয়েছে 2, এখানে কার্যকর যোজনী সালফারের কিন্তু 2। এই হাইড্রোজেন সালফাইড যে যৌগটা আছে,
এখানে সালফারের যোজনীটা যেটা ইউজ হয়েছে মানে সক্রিয় আছে 2, তাহলে আরও কিন্তু 4 এখানে সুপ্ত অবস্থায় আছে, মানে সর্বোচ্চ যোজনী তো 6 থেকে সক্রিয় যোজনী 2, এই 2 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো তার সুপ্ত যোজনী, ওই যৌগে ওই মৌলের সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনীটা আমরা কিভাবে পাবো, বা সুপ্ত যোজনী জিনিসটা কি? কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কোনো যৌগে কোনো মৌলের যে সক্রিয় যোজনী আছে তার বিয়োগফলকে বলা হয় সুপ্ত যোজনী। যদি এটা বলতে খুব কষ্ট হয়, কঠিন হয়, তাহলে সহজভাবে বলবা যে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। আবার বলছি, সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। যেমন ফসফরাসের সর্বোচ্চ যোজনী কিন্তু 5। তো এখন এই যৌগগুলোতে লক্ষ্য করো, এখানে ফসফরাসের যোজনী ইউজ হয়েছে 3, মানে সক্রিয় যোজনী 3, তাহলে এখানে ফসফরাসের সুপ্ত কত থাকবে? সুপ্ত যোজনী হলো 5 থেকে 3 বিয়োগ করো 2, তার মানে এই যৌগটাতে ফসফরাসের সক্রিয় যোজনী 3 আর সুপ্ত যোজনী হলো 2। আবার এই যৌগটাতে লক্ষ্য করো, এখানে কিন্তু সক্রিয় যোজনী 5, ফসফরাসের সক্রিয় যোজনী 5, আবার ফসফরাসের সর্বোচ্চ যোজনীও কিন্তু 5, তাহলে এখান থেকে দেখো সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী হলো 5 বিয়োগ 5, তাহলে কত হচ্ছে? 0। তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইড এই যৌগটিতে ফসফরাসের সুপ্ত যোজনী কিন্তু 0। তাহলে আমরা 6টা টপিক আজকে বুঝে গেলাম। যোজনী ইলেকট্রন, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে বলা হয় যোজনী ইলেকট্রন। যোজনী হলে একটি মৌলের সঙ্গে অপর মৌলের যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে, এবং সেটা পরিমাপ করা হয় বিভিন্নভাবে, হাইড্রোজেনের সঙ্গে তুলনা করে, ক্লোরিনের সঙ্গে তুলনা করে, বা অক্সিজেনের সঙ্গে তুলনা করে। তারপরে পরিবর্তনশীল যোজনীটা কি আবার বলছি, যে যেসব মৌলের একাধিক যোজনী বিদ্যমান তার যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। সর্বোচ্চ যোজনী, যে একাধিক যে পরিবর্তনশীল যোজনীগুলো যদি থাকে তাদের মধ্যে সবচেয়ে বড় যোজনীকে বলা হয় সর্বোচ্চ যোজনী। তারপর সক্রিয় যোজনী হলো কোনো যৌগে কোনো মৌলের যে যোজনী কার্যকর অবস্থায় থাকে বা যে যোজনীটা ব্যবহার হয়, ইউজ হয়, সেটাই হলো সক্রিয় যোজনী। আর সুপ্ত যোজনী হলো সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনীর যে ডিফারেন্স তাকে বলা হয় সুপ্ত যোজনী। ধন্যবাদ স্টুডেন্ট, তোমরা আমাদের সঙ্গেই থাকো, আইকন স্কুলের সঙ্গেই থাকো, এবং যে কোনো প্রবলেম, যে কোনো এই টপিকের মধ্যে যে কোনো সমস্যা হয়, সমস্যা বুঝতে যদি সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ধন্যবাদ।